নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে পয়লা ফেব্রুয়ারি 2023 মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2023 বাজেট পেশ করলেন 2023-24 অর্থবৎসরের জন্য। বাজেট বিশ্লেষণের জন্য আমি আসিনি, আমি এসেছি আমার মতো সাধারণ মানুষদের যারা আয়কর দেন অল্প স্বল্প, তাদের কি হলো, বিশেষ লাভ ক্ষতি কী হলো সেটার জন্য। তার আগে ভূমিকা হিসেবে এটুকু বলতে পারি, এটা ছিল নির্বাচনী বাজেট। 2024-এর নির্বাচনকে পাখির চোখ করে এ বাজেট পেশ করা হয়েছে এবং সব রাজনৈতিক দলের সরকারই জানে যে ভোট কী করে করতে হয়। 135-40 কোটি মানুষের দেশে মোটামুটি 10 কোটি মানুষকে মোবিলাইজ করলে, তাদের একটু বোকা বানাতে পারলে বাকি জনতার ভোট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ এই যারা চাকরি বাকরি করেন, সেই স্কুল শিক্ষক হন, কলেজের অধ্যাপক হন, ব্যাংকের কর্মচারী, পোস্ট অফিসের কর্মচারী, এরাই গ্রামগঞ্জে থাকেন এবং এরাই হচ্ছে সরকারের মুখ বা কোনো রাজনৈতিক দলের মুখ হয়ে কাজ করেন। এদের আমরা এই মোটামুটি 10 কোটি মধ্যবিত্ত যারা মোটামুটি আয়কর কাঠামোর ভিতর থাকেন, এরাই বলবে যে বাজেট কেমন হলো, সরকার ভালো কাজ করলো কি না, সেটাই বাকি জনতা শোনে এবং এরাই হাওয়া তুলে দেয়। সাধারণ আপনার গ্রাম বাংলার, সারা ভারতবর্ষের মফস্বলের মানুষ বোঝে না বাজেট কী, ট্যাক্সেশন কী, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কী, কারেন্ট এক্সপেন্ডিচার কী, ট্রেড ডেফিসিট কী, এসব বোঝার মতো ক্ষমতা নেই। যাই হোক, আমি বাণিজ্যের ছাত্র হিসেবে, ট্যাক্সেশন ইনভেস্টমেন্টের ছাত্র হিসেবে যেটুকু বুঝি সেটুকু আমাদের বন্ধুদের বলার জন্য এলাম। মোটামুটি আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমাদের ট্যাক্স ব্যবস্থার দুটো শাখা আছে। একটা হচ্ছে ওল্ড রিজিম, পুরনো ব্যবস্থা, যেটায় এইচটিসি এবং অন্যান্য ডিডাকশানের সুযোগ সুবিধা পাওয়া যেত। আর একটা হচ্ছে নয়া রিজিম, যেটার স্ট্রাকচার, করের কাঠামোটা একটু সহজতর, কিন্তু সেখানে কোনো ডিডাকশান পাওয়া যায় না। দেখা গেছে মোটামুটি 8 লাখ 10 লাখের উপর যাদের বাৎসরিক আয়, তারা নিউ রিজিম, নূতন কাঠামোতে অনেক বেশি সুবিধা পাবেন এবং আলটিমেটলি সরকার পুরনো রিজিমটা বন্ধ করে দেবে, নূতন রিজিমটাকে রাখবে। যেটাকে এই বাজেটে ম্যাডাম সীতারামন বারবার বলেছেন যে ডিফল্ট রিজিম, ডিফল্ট ট্যাক্সেশন রিজিম ইন্ডিভিজুয়াল ট্যাক্সের জন্য। অর্থাৎ যেখানে কাঠামোটা আরও বেশি স্পষ্ট সংস্কার করা হচ্ছে এবং সেখানে ওই হাজিবাজি নানা রকম, বাড়ির লোন নিলে ডিডাকশান, এলআইসি করলে ডিডাকশান, মেডিকেলের ডিডাকশান, এরকম হাজিবাজি নানা রকম স্ট্যান্ডার্ড ডিডাকশান, এসব সেখানে নেই। সেখানে শুধুমাত্র আয় এবং একটা সহজতর
করের কাঠামোতে আপনাকে সোজা হিসেবে ট্যাক্স দিতে হবে। 8 লাখ টোটাল আয় মানে 8 লাখ ট্যাক্সেবল ইনকাম। আর পুরনো রিজিমে কী ছিল, ধরুন 10 লাখ টাকা ইনকাম, তার থেকে 1.5 লাখ টাকা 83-তে ওই LIC, PPF ইত্যাদি ইত্যাদিতে 1.5 লাখ, মেডিকেলে 50,000, স্ট্যান্ডার্ড ডিডাকশানে 50,000, তারপরে আপনার TDS থেকে যে সমস্ত ইন্টারেস্ট, ডিপোজিট থেকে যে সমস্ত ইন্টারেস্ট পান তার জন্য 50,000 ছাড়। এই সমস্ত ছাড়ের দিয়ে হয়তো দেখা গেল আপনারও 8 লাখ কি 7 লাখ হলো। তারপরে আপনার ট্যাক্স স্ল্যাব যেটা আছে পুরনো, সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। পুরনো রিজিমের ট্যাক্স স্ল্যাবের কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে। 2.5 লাখ, 60 বছরের নিচেদের জন্য 2.5 লাখ পর্যন্ত নো ট্যাক্স, সিনিয়র সিটিজেনদের জন্য 3 লাখ নো ট্যাক্স, 60 থেকে 80 যারা তাদের সিনিয়র সিটিজেনদের 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না। এবং সুপার সিনিয়র যারা 80 বছরের উপর তাদের 5 লাখ যা ছিল তাই আছে। এবং স্ল্যাব, অন্যান্য স্ল্যাবের তারপরে 3 লাখের বা 2.5 লাখের পরে যেগুলো আছে সেগুলো যথারীতি একই আছে। কিন্তু যারা নতুন রিজিমে আছেন তাদের ট্যাক্স স্ল্যাবটা অনেক চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো তো ডিডাকশান পাচ্ছে না এরা, না ITC না ITD, কোনো ডিডাকশান পাচ্ছে না। সেটাকে আরও অনেকটা সংস্কার করা হয়েছে, ধাপগুলো একটু কমানোও হয়েছে। সেটা আমি পরে দিয়ে দিচ্ছি এর ভিতরে, ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। আর নতুন সংযোজন বলতে নয়া রিজিমে কোনো ডিডাকশানই ছিল না। এবার স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা, অর্থাৎ তার স্যালারি বা পেনশন যা হবে টোটাল নয়া রিজিমে, টোটাল সেটা তার থেকে 50,000 বিয়োগ দিয়ে যা হবে, তারপরে 5%, তারপরে পরপর স্ল্যাবগুলো হবে। এবং বলা হচ্ছে যে 7 লাখ পর্যন্ত, নতুন রিজিমে 7 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না। এই 7 লাখ টাকা লাগবে না মানে ব্যাপারটা হচ্ছে, এটার হচ্ছে একটা সেকশন আছে 87A। আপনার হিসেব অনুযায়ী 2.5 লাখ বা 3 লাখ বা 5 লাখ পুরনো রিজিমেও আপনি যা হিসেব করতেন, তারপরেও আপনি দেখতেন যে যদি আপনার ওই 12,500 নিচে হতো তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হতো না। এই হিসেব একটা ছিল। ইনফরমেশনটা যেটুকু আমি পেয়েছি আজই রাতে আমি দিয়ে দিচ্ছি। আর মোদ্দা কথা, গরিব মানুষের জন্য কিছু হচ্ছে না। এবং আমাদের যে রিলিফটা অনেকে মনে করছেন রিলিফ কি, জিনিসের দাম তো কিছু কমানো হয়নি। জিনিসের দাম যা ছিল তাই রয়েছে, কোনো প্রচেষ্টাও হয়নি মূল্যবৃদ্ধি কমানোর। মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন আরও বাড়বে, বাড়া ছাড়া কমার কোনো লক্ষণ নেই যা বাজেট। এসব নিয়ে বিস্তারিত পণ্ডিতরা বলবেন। আমি তো ছাত্র, আমি তো কর ব্যবস্থা, ইনভেস্টমেন্ট এসবে একজন ছাত্র মাত্র, আমি তো বিশেষজ্ঞ নই। অতএব আজকে এই পর্যন্তই থাক। অন্য কিছুতে বিশেষ হইচই করার মতো ঘটনা কিছু ঘটেনি। হ্যাঁ, একটা খবর কি, যখন ব্যাংকের ইন্টারেস্টটা খুব কম ছিল, 5.5%, 5.75, 6.25, তখন কিন্তু একটা ডিপোজিটের প্রতি মানুষের খুব লালসা বা আগ্রহ ছিল, বিশেষত সিনিয়র সিটিজেনদের জন্য। ভারত সরকারের একটা স্কিম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, SCSS। তাতে 7.5-8 পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হতো। এখন বোধহয় 7.60 কি 7.5 এরকম আছে।
সেটা এক সময় খুব লোভনীয় ছিল, যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট তখন 6-এর নিচে প্রায় এসে গেছিল। এখন এই মুহূর্তে সেটা খুব একটা লোভনীয় না, তার কারণ ব্যাংকগুলো সিনিয়র সিটিজেনদের মোটামুটি 7.5, 7, কোথাও 8ও পাওয়া যাচ্ছে। অতএব এটা খুব একটা এই মুহূর্তে আনন্দের খবর কিছু না, কিন্তু ম্যাডাম ঘোষণা করেছেন, সবাই হাততালি দিয়েছেন, বলেছেন যে ওই সরকারের ওই স্কিমটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সব ব্যাংকেই আছে, এটা ভারত সরকারের স্কিম। এতে আগে নিয়ম ছিল একক নামে 15 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যাবে, আর আপনি স্বামী স্ত্রী মিলে দুজন করলে আরও 15 লাখ করতে পারবে, ম্যাক্সিমাম 30 করা যেত। এখন বলছে সিঙ্গেল নামেই 15কে ডাবল করা হয়েছে, 30 লাখ করা হয়েছে। তা আপনার কাছে টাকা কোথায়? আর তাতে তো এখন 7.5 এমনি সব জায়গায় দিচ্ছে, আপনি শুধু শুধু ওই ওখানে করতে যাবেন কেন? অতএব এই মুহূর্তে ওটা খুব একটা লোভনীয় কিছু না যে ওটায় লোকে ঝাঁপিয়ে পড়বে, আর ওটা সিনিয়র সিটিজেন ছাড়া কেউ তো করতেও পারবে না। তাহলে ওটায় খুব একটা বিরাট লাভ আপনার এই মুহূর্তে কিছু হচ্ছে না, হয়তো 0.5 টাইপ বেশি হতে পারে কারু কারু ক্ষেত্রে। তারা যদি 15 লাখের বেশি টাকা আপনার থাকে, আগে 15 লাখ করে থাকেন, তাহলে আপনি আরও 15 লাখ এক নামেই করতে পারবেন। এই মোটামুটি আমি যেটুকু বুঝেছি, আমাদের যেটুকু দরকার সেটুকু আপনাদের বলে দিলাম। বাকিটা আমি ভিডিওতে ডাটা মানে রেটগুলো জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।